আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? এই তো আজ সৌদিদের স্টাইলে খেপসা রান্না করলাম। একদম এ টু জেড সৌদিরা যেভাবে খায় সেইভাবেই ট্রাই করা হয়েছে। জানি না কতটুকু করতে পেরেছি, তবে আলহামদুলিল্লাহ আমার কাছে সেম ওই রকমই লেগেছে। মশলার মধ্যে মাংসটা সিদ্ধ করে ওভেনে ফ্রাই করি আর আলাদা রাইসগুলো সিদ্ধ করি। ওরা যেভাবে খায় সেইভাবে চেষ্টা করেছি, তবে আলহামদুলিল্লাহ বাচ্চাদের কাছে খুবই ভালো লেগেছে আর খাবারটা খুবই টেস্টি ছিল। আম্মু রান্না হইছে সৌদিরের মেজো মতো। ছেলের আবদারে সবগুলা রোজা রেখেছে আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটি রেসিপি। তেমন ইম্পর্টেন্ট কিছু না, তবে রেগুলার ব্লগ তো, আজ কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজ আপনাদের ভাইয়া উটের মাংস পাঠিয়েছে, সেটাই রান্না করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো এই মাংসটা যখন আমি কাটতে বসি তখন ইফতারির পর মাগরিবের নামাজ শেষ করে বসি কাটতে। আর এই উটের মাংসটা রান্না করতে খুবই খুবই ভালো লেগেছে, কারণ উটটা খুবই ছোট ছিল, যার কারণে মাংসটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমি ইফতারি করে ভাবলাম যে বসে না থেকে রান্নাটা কমপ্লিট করি আর আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে রমজান মাস সবাই বাসার রোজা থাকে, বেশি কিছু রান্না করলে খাওয়া হয় না, কারণ বাসার সবাই রোজা। যার কারণে উটের মাংস আর একটু সিমের ভর্তা বানাবো আজ সেহরিতে খাওয়ার জন্য। আর এগুলো ছিল চর্বি উটের। আসলে প্রথমে আমি বুঝতে পারিনি এটা কি দুম্বার মাংস ছিল না গরুর মাংস। গরুর স্মেল আসেনি, দুম্বারও স্মেল আসেনি, তখন আমি বুঝতে পারি যে এটা উটের মাংস। আর এই চর্বিগুলি খুবই টেস্ট ছিল উটের। তো আমি এগুলো না ফালাইয়া ছোট ছোট পিচ করে রেখে দিই, যাতে এটার সাথে রান্না করলে স্মেলটা ভালো লাগবে সেজন্য। তো আসলে উটের মাংস আগে অনেকবার খাওয়া হয়েছে, যখন আগের বার আসি তখন আপনাদের ভাইয়া আরও খাওয়াইছে, অনেক দিন আগের কথা তো। তো ওইভাবে ঘ্রাণটা বুঝতে পারছিলাম না, তবে মাংসর সাইজ দেখে মাংস দেখে বুঝতে পারি যে আসলে এটা উটের মাংস। আর মাংসগুলো কাটতে কাটতে আমার ইফতারির পরের টাইম না, খাবার খেয়ে বসেছিলাম, শরীরটাও ভালো না, জ্বর ঠান্ডা। আর ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর গতকাল গিয়েছিলাম মক্কায় উমরা করতে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে উমরাটা কমপ্লিট করতে পেরেছি। যদিও একটু ভয়ে ছিলাম, চারদিকের অবস্থা খুবই খারাপ, একটু মনের মধ্যে ভয় ছিল, যেভাবে ড্রোন দিয়ে বুম ফালাচ্ছে দেশে দেশে। তো ভাবলাম রমজান মাস, আল্লাহর বাড়িতে যেহেতু যাব, আর যদি মৃত্যু নসিবে থাকে কিছু করার নাই, সেখানেই মরতে হবে। তো আমি আমার পরিবার নিয়ে দিনের 2টায় বের হই। আমরা অনেক ফ্যামিলি গিয়েছিলাম বড় একটি বাস দিয়ে, আগের ব্লগে শেয়ার করেছি। তো পরিবারের সবাইকে নিয়ে আমরা দিনের 2টায় রওনা দেই। হজ কমপ্লিট করে ওখান থেকে বের হতে হতে প্রায় 10:30 বেজে যায়। ওখান থেকে আমরা কিছু খাবার দাবার কিনে আপনার ভাইয়া বসে রেস্টুরেন্টে খাওয়ালো, খেয়ে তারপর 11:30 বেজে যায়, বাসে উঠি। আর বাসও 11:30 বাজেই ছাড়বে বলে দিয়েছে, ওখান থেকে আমরা আস্তে আস্তে প্রায় 2টা বাজে। একদম 12 ঘন্টার একটা জার্নি ছিল, খুব সুন্দর কেটেছে আলহামদুলিল্লাহ। তবে আমার অভিজ্ঞতা থেকে বুঝতে পারলাম যে সব কাজই পরিশ্রম। এইটুকু মাংস কাটতে কাটতে হাত দুইটা প্রচুর ব্যথা করছিল, কারণ শরীরে একটু জ্বর ছিল, আগের দিন উমরা করতে গিয়েছিলাম। আর শরীরে শক্তি থাকা অবস্থায় উমরা করা সব থেকে ভালো, কারণ উমরা করতে গেলে প্রচুর হাঁটতে হয়, আর প্রচুর প্রচুর হাঁটতে হয়। কাবাতে 7টা তাওয়াফ করতে হয়, সাফা মারোয়াতে 7টা তাওয়াফ করতে হয়, তার সাথে 3টা বাচ্চা রোজা রেখে, আর অনেক লং টাইম একটা জার্নি। অবশ্যই স্ট্রং মানুষরা এই কাজটা
জোয়ান না হলে মানুষ করতে পারবে না। বয়স্ক মানুষদের আসলে এত বড় লং টাইম জার্নি হাঁটা, সেই জন্য ওখানে সব ধরনের ব্যবস্থা প্রত্যেকটা জায়গাতে এত পরিশ্রম হয় লোকেদের, যার কারণে অটো টাইপের কিছু গাড়ি মেট্রো রেলের মতন এগুলা সাফা মারোয়াতে করে রেখেছে। তারপর আপনার হজ করার জন্য তাওয়াফের জন্য অটোর মতন দেখতে এগুলা মেট্রো রেলের মতন ছোট ছোট করে এখানে করে রেখেছে। ওরা বসে থাকবে গাড়িতে, বসে বসে দোয়া করবে আর এটা পুরাটা ঘোরাবে। তবে অনেক আধুনিক হয়েছে আগের থেকে, যাদের টাকা পয়সা আছে তারা বসে বসে করতে পারে, পরিশ্রম করা লাগে না। তবে আমাদের মতন সাধারণ মানুষরা মনে করি পায়ে হেঁটে করাটাই সবচেয়ে বেশি উত্তম। বাচ্চাদের নিয়ে পায়ে হেঁটে করেছি আলহামদুলিল্লাহ। রমজান মাস প্রচুর ভিড় থাকে ওখানে। তো আমিও আপনার ভাইয়া বারবার বলেছে যে তোমাকে একটা ওই যে হুইল চেয়ারগুলোতে বসলে লোকেরা ঠেলে ঠেলে হজ করায় উমরা সাফা মারোয়াতে, যে তুমি বসো তোমার ছোট বাবুকে নিয়ে আলীকে নিয়ে, আমি একটা চেয়ার দিয়ে দিই। তো আমি বললাম না, এই বয়সে যদি চেয়ার দিয়ে করি বাকি জীবন কি করব, আমি পায়ে হেঁটেই করব। তো যেই কথা সেই কাজ, পায়ে হেঁটে আলহামদুলিল্লাহ হজটা কমপ্লিট করি। আল্লাহর রহমতে দিনটি খুবই ভালো ছিল। তো দেশ এবং দেশের মানুষের জন্য অবশ্যই দোয়া করেছি আল্লাহ যেন সবাইকে সকল বিপদ আপদ থেকে রক্ষা করে। আর আমাদের বাংলাদেশের কথা কি বলবো, প্রত্যেক দিন এমন এমন ঘটনা ঘটে যে আসলে খুবই খারাপ লাগে। এক এক দিন এক এক ধরনের ঘটনা, আর সেই সব ঘটনা ফেসবুক ইউটিউবে ট্রল করে সারাক্ষণ মানুষ। কোনো কিছু একটা হলেই শুধু ট্রল করবে। তো আমিও এদিকে রান্না বসিয়ে দিলাম। ছোট বাবুর জন্য একটু স্যুপ নুডলস করছিলাম। বাসার সবাই রোজা থাকি, যার কারণে ছোট বাচ্চাটা না খেয়েই থাকে সারা দিন রাত, খাবার খায় না। যেহেতু আমরা দিনে খেলে হয়তো আমাদের সাথে কিছু খেত, আমরা তো খাই না। সবাই বাসার ছেলে, আমার 8 বছরের বাচ্চা রোজা থাকে, 12 বছরের বাচ্চা রোজা থাকে, আমার হাজব্যান্ড, আমি। তো আমাদের সবাই রোজা থাকার কারণে আলী তেমন কিছু খায় না সারাদিন, একদম শুকিয়ে যাচ্ছে দিন দিন। দেশে থাকতে তো আলহামদুলিল্লাহ ভালো ছিল, এখানে এসে একদম শুকিয়ে গেছে, তেমন কিছু খেতেই চায় না। তো ভাবলাম দেখি একটু স্যুপ নুডলস করে খাই কিনা। যদিও খেতে চায় না মা, তো ভাবলাম একটু করে খাওয়াই, যদি একটু খায়। আর ওই পাশে ওটার জন্য পেঁয়াজ ভাজি বসিয়ে রেখেছি, এলাচ দারচিনি দিয়ে ভাজি হচ্ছে। আর এই দেশের পেঁয়াজ অনেক বড় বড়, ভাজতে অনেক সময় লাগে। তো এর মাঝে আমি মশলাগুলো একসাথে নিয়ে নিচ্ছি, কারণ আসলে এটা তো একটা ব্যাচেলারদের বাসা। আমার হাজব্যান্ড এখানে একা থাকে এই বাসাটাতে, যার কারণে আমি বলছি যে তুমি যেহেতু একা থাকো ওই বাসাতে, আমার জন্য আর বড় কোনো ফ্ল্যাট নেওয়া লাগবে না, আমি এটাতে থাকতে পারবো 3 মাসের জন্য। আর বড় ফ্ল্যাট নিয়ে কি হবে, আমরা তো আবার চলেই যাব দেশে রমজানের পরে। তো আর বড় ফ্ল্যাট নেওয়া হয়নি, যার কারণে এখানে যে আমি মশলাগুলো চুলার পাশে স্টিলের একটা টুল লম্বা, ওইটার উপরে চুলাটা উঠায় রাখছে আপনাদের ভাইয়া, যাতে আলী না ধরতে পারে। তো আমি এখানে সব ধরনের মশলা নিচ্ছিলাম একটা একটা করে, হলুদ, মরিচ, জিরা। আর আপনাদের ভাইয়া এই দেশে সৌদিতে পানকারি একটা মশলা আছে, ওই মশলা ছাড়া খাবার খেতে পারে না, যার কারণে আমাদের সাথে ওই মশলাটাও অ্যাড করতে হয়। পানকারি মশলা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো সবগুলা একটা পিরিজে নিয়ে নিচ্ছি, যাতে একসাথে পাতিলে ঢেলে দিলে বারবার দিতে না হয়। পেঁয়াজগুলো অনেক সময় লাগে ভাজতে। এর মাঝে পেঁয়াজগুলো প্রায় ভাজি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ এদেশে খুবই ভালো আছি বর্তমানে, যদিও চারপাশে খুব আতঙ্কে আছে মানুষ। তো মশলাগুলো একসাথে নিয়ে ঢেলে দিলাম পাতিলে, বারবার দেওয়ার থেকে একবারে দেওয়া বেটার। আর আলহামদুলিল্লাহ রান্নাটাও খুব সুন্দর হয়েছে। আর বেশিরভাগ সময় আমি এইভাবে আপনার ভাইয়ার থেকেই শিখেছি, মশলাগুলো একসাথে নিয়ে তারপর পাতিলে দিলে সব থেকে ভালো হয়, আইডিয়া করা যায়। আর এটা ছিল লবণ।
মশলাটা ভালো করে একদম কষিয়ে ইচ্ছা মতো গরম পানি দিয়ে তারপর আমি এখানে অ্যাড করব গরুর মাংস, আর সরি ওটের মাংস, গরুর মাংস বলে ফেলছি। আর ওটের মাংসটা, উটটা খুবই ছোট ছিল, যার কারণে উটের মাংসটা রান্না করতে তেমন বেশি সময় লাগেনি। বড় উটগুলো মাংস প্রচুর সময় নিয়ে সিদ্ধ করতে হয়, আর এই উটটা যেহেতু ছোট ছিল যার কারণে তেমন বেশি সময় নিয়ে সিদ্ধ করতে হয়নি। পেঁপে আর উট একসাথেই আমি কিন্তু দিয়ে দিই, যার কারণে বেশিক্ষণ সময়ও লাগেনি, পেঁপে আর উট একসাথেই রান্না হয়ে যায়। আর আমার কাছে খুবই ভালো লেগেছে, অনেক সময় লাগেনি রান্না করতে, আর রান্নাটাও খুব সুন্দর হয়েছে মাশাল্লাহ। খুব সফট ছিল মাংসগুলা, টেস্টও ছিল ভালো আলহামদুলিল্লাহ। যার যতটুক রিজিক আল্লাহ রেখেছে তাকে ততটুকুই খেতে হবে। এক এক দিন এক একটি খাবার আল্লাহ আমাদের ভাগ্যে রেখেছে, আমরা সেটুকুই খাবো, এর বাহিরে তো আর যাওয়া সম্ভব না। আর সৌদি আরবে তো আমাদের বাংলাদেশের মতন এইভাবে শাকসবজি খেতে পারি না, বাহিরের সবগুলা দেশেই মাংসই খেতে হয় সবাইকে বেশিরভাগ শাকসবজি থেকে। তবে আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পারি শাকসবজি খাওয়ারও চেষ্টা করি, শুধু মাংস খেতে আমার ভালো লাগে না, বাচ্চাদের যদিও প্রিয় মাংস, আর আমি মাংস তেমন একটা খাইও না, সেজন্য আমার জন্য কিন্তু আমি সিমের ভর্তার সাথে বানিয়েছিলাম যাতে অল্প কিছু খেতে পারি, রোজা রাখি, বাচ্চা আছে। তো মাংস কিন্তু প্রায় কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর, মাংসগুলো থেকে অনেক পানি উঠেছে। আসলে ফার্স্ট টাইম এভাবে ব্লগ বানাচ্ছি, রান্নার ভিডিও, রান্নার এইভাবে রেসিপি আসলে দেওয়া হয় না কখনো, হয়তো এক দুইটা দিয়েছিলাম। তো এখানে আমার রান্না করতে করতে অনেকটা ক্ষুধা লেগে যায়, আর বাসায় ইফতারের সময় আপনাদের ভাইয়া টক দই এনেছিল, এখান থেকে একটা খেজুর আর 2 চামচ টক দই খাই। তো কষানোর মাঝে আমি ভাবলাম পেঁপেটা দিয়ে দিই, কারণ পেঁপে সিদ্ধ হতেও অনেক সময় লাগে, আর পেঁপে এগুলো বড় বড় সাইজ করে কেটেছি। তো ভাবলাম যে পেঁপেগুলো দিয়ে দিই, একসাথে দিলে তাড়াতাড়ি সিদ্ধ হবে মাংস আর পেঁপে, অনেকক্ষণ বসায় রাখতে হয় মাংসগুলা, যার কারণে একসাথে দিয়ে দিই কষানিতে যাতে পেঁপেগুলো ভালো সিদ্ধ হয়। মিক্স করে দিচ্ছিলাম একসাথে পেঁপেগুলো পাতিলের মাংসর সাথে ঢেলে। তো এই তো আলহামদুলিল্লাহ দিনগুলো কেটে যাচ্ছে একটি একটি করে, রমজানও প্রায় শেষ হয়ে যাচ্ছে। আল্লাহর রহমত এবং বরকতের মাস চলে যাচ্ছে দেখতে দেখতে। আর এইবারের রমজান তো আলহামদুলিল্লাহ গরম নাই, প্রচুর ঠান্ডা, সৌদি তায়েফ শহরে প্রচুর ঠান্ডা, গরম না, যার কারণে রমজানগুলো রাখতে খুবই ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আর রান্নাটা খুবই সুন্দর হয়েছে, আসলে আমি ওইভাবে তেমন ভালো কিছু রান্না করতে পারি না, তবে যেটুকু রান্না করতে পারি আলহামদুলিল্লাহ ভালোই রান্না করতে পারি। খুব টেস্ট হয়েছে মাশাল্লাহ মাশাল্লাহ। আর এখানে একটু নিজের জন্য সিমের ভর্তা বানাবো, কারণ আমি মাংস দিয়ে তেমন একটা খেতে ভালো লাগে না, তাই একটু সিম সিদ্ধ করে নিলাম সাথে।